হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সুন্দরবন এডুকেশন হাব। তো গাইস, তোমাদের আপকামিং ডাব্লিউপি কনস্টেবল আর কেপি কনস্টেবল সহ রাজ্যের গুরুত্বপূর্ণ চাকরির পরীক্ষার কথা মাথায় রেখে এই চ্যানেলে প্রতিনিয়ত ম্যাথ প্লাস রিজনিংয়ের ক্লাসগুলো চলছে। তোমরা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটি ক্লাস দেখবে, কারণ প্রত্যেকটি ক্লাস তোমাদের আপকামিং পরীক্ষার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমি প্রশ্নগুলো বিগত বছরের প্যাটার্ন অনুযায়ী সিলেক্ট করে নিয়ে আসি, এই কারণে প্রত্যেকটি প্রশ্ন তোমাদের পরীক্ষাগুলোর জন্য খুবই গুরুত্বপূর্ণ। আর বিগত কয়েকদিনে ঘূর্ণিঝড় রেমালের কারণে তোমাদের ক্লাসগুলো ঠিকঠাকভাবে দিতে পারেনি, কারণ এলাকায় কারেন্ট ছিল না। তো এখন থেকে রেগুলার তোমাদের ক্লাস দেওয়া হবে, তাই অবশ্যই তোমরা প্রতিদিন সন্ধ্যে 7টায় ক্লাসগুলো জয়েন করবে। আর একটু যদি বুঝতে অসুবিধা হয় তাহলে টাইম নিয়ে ক্লাসগুলো দেখো, আশা করি প্রত্যেকটি অঙ্ক তোমরা বুঝতে পারবে। দেখো, ফার্স্ট প্রশ্নটি কি বলছে যে 11টি সংখ্যার গড় হলো 44, প্রথম 6টি সংখ্যার গড় যদি 39 এবং শেষ 6টি সংখ্যার গড় 48 হয়, তাহলে ষষ্ঠ নম্বরটি কত হবে সেটা আমাদের খুঁজে বার করতে হবে। এখন এই গড় থেকে একটা অঙ্ক তোমাদের অবশ্যই আসবে, সেটা পুলিশ পরীক্ষা হোক বা পিএসসি ক্লার্কশিপ বা রাজ্যের বিভিন্ন পরীক্ষা সহ যে তোমাদের রেল পুলিশের পরীক্ষা আছে, সমস্ত পরীক্ষাতে তোমাদের গড় থেকে একটা দুটো অঙ্ক অবশ্যই আসে। এখন দেখো, 11টি সংখ্যার গড় 44, তাহলে 11টি সংখ্যার সমষ্টি কত হবে? সমষ্টি বের করতে গেলে যে কটি সংখ্যা দেওয়া আছে আর তাদের গড় গুণ করে দিলে আমাদের সমষ্টি বেরিয়ে আসে। তাহলে 11টি সংখ্যার সমষ্টি কত হবে? 11 × 44 করলে কত পাবে? এই সাইড একটু গুণটা করে নেবে, তোমরা করলে পেয়ে যাবে 484। ঠিক আছে, তাহলে 11টি সংখ্যার সমষ্টি পেলাম কত? 484। এখন বলছে যদি প্রথম 6টি সংখ্যার গড় হয় 39, তাহলে প্রথম 6টি সংখ্যার সমষ্টি কত হবে? 6 × 39। তো 6কে 39 দিয়ে গুণ করলে তোমরা একবারই পেয়ে যাবে কত? 234। কীভাবে বের করলাম দেখো, সহজ একদম। আমি 6কে 40 দিয়ে গুণ করলাম, 4 × 6 = 24, 240 পেলাম। 40 থেকে 1 কম 39, এই কারণে 240 থেকে 6 মাইনাস করলে পাবে 234। এইভাবে মনে মনে তোমরা একটু গুণটা করে নেবে। যত তাড়াতাড়ি তোমরা ক্যালকুলেশন করতে পারবে তত তাড়াতাড়ি কিন্তু অঙ্ক তোমরা সলভ করতে পারবে। এবারে বলছে শেষ 6টি সংখ্যার গড় হচ্ছে 48, তাহলে 6 × 48 কত হয়ে যাবে সমষ্টি? 48কে যদি 50 ধরো তাহলে 5 × 6 = 30, 300, বাট 50 থেকে 2 কম আছে, তার মানে 6 × 2 = 12 মাইনাস করতে হবে। 300 থেকে 12 মাইনাস করলে পাবে 288। এইভাবে মুখে মুখে তোমাদের গুণটা করে নিতে হবে। এখন আমরা কি করব? ষষ্ঠ নম্বরটি বের করতে গেলে আমাদের কি করতে হবে? এই যে প্রথম 6টি সংখ্যার সমষ্টি পেলে 234, শেষ 6টি সংখ্যার সমষ্টি পেলে 288, এই দুটো যোগ করো। এই দুটো যোগ করলে কত হচ্ছে দেখো, 8 × 4 = 12, 2 হাতে হচ্ছে 1, 8 × 3 = 11, 12, 2 হাতে হচ্ছে 1, 2 × 2 = 4, 522। এখন আর কিছুই করবো না, জাস্ট 522 থেকে এই যে 11টি সংখ্যার সমষ্টি পেয়েছিলাম 484, এটা মাইনাস করব। 8 হাতে হচ্ছে 1, 9, 38। তাহলে আমাদের ষষ্ঠ নম্বরটি কত হয়ে যাবে? অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার, 38 তোমাদের সঠিক উত্তর হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছো। কিছুই নেই, এই টাইপের অঙ্ক আসলে তোমরা কি করবে? যে কটি সংখ্যার গড় দেওয়া আছে তাদের সমষ্টি বের করে নেবে। নিয়ে দেখো কি বলেছে, প্রথম 6টি সংখ্যার গড় 39, সেটা সমষ্টি আমরা বের করে নিলাম। শেষ 6টি সংখ্যার গড় দেওয়া আছে 48, তাদের সমষ্টি বের করে নিলাম। নিয়ে এই দুটো যোগ করে নিয়েছি, জাস্ট এই দুটো যোগ করে প্রথমটা থেকে মাইনাস করলে তোমাদের উত্তর চলে আসবে। পরের প্রশ্নে দেখো কি বলছে, যদি 4 জন মহিলা অথবা 7 জন বালিকা একটি কাজ শেষ করতে পারে 58 দিনে, তাহলে 12 জন মহিলা ও 8 জন বালিকা কত দিনে সেই কাজ করতে পারবে? এখন 4 জন মহিলা 4 ওম্যান, 7 জন বালিকা 7 গার্লসের সমান। এদের এফিসিয়েন্সি আমরা কীভাবে পেয়ে যাবো? দেখো, এখান থেকে পেয়ে যাচ্ছি ওম্যান বাই গার্লস কত হচ্ছে 7/4। অর্থাৎ মহিলা যদি একদিনে 7টা কাজ করে, বালিকারা একদিনে কটা কাজ করবে? 4টে কাজ করবে। ঠিক আছে, তাহলে এখানে বলছে 4 জন মহিলা অথবা 7 জন বালিকা একটি কাজ করতে পারে কত দিনে? 58 দিনে। তাহলে 4 জন মহিলা, দেখো 4 জন মহিলা কত দিনে করছে? 58 দিনে করছে। একজন মহিলা একদিনে 7টা কাজ করে, তার মানে এখান থেকে আমরা টোটাল ওয়ার্ক কী পেয়ে যাব? 4 × 7 × 58। এবারে আমাদের প্রশ্নে বলছে 12 জন মহিলা 8 জন বালিকা কত দিনে সেই কাজ করবে। তাহলে একজন মহিলা যদি একদিনে 7টা কাজ করে, তাহলে 12 জন মহিলা 12 × 7টা কাজ করবে, প্লাস 8 জন বালিকা, একজন বালিকা একদিনে 4টে কাজ করে, তাহলে 8 জন বালিকা করবে কি? 8 × 4। হ্যাঁ, কেন এইখানে এইভাবে যেভাবে
এরপরে কি বলছে দেখো, 12 জন মহিলা ও 8 জন বালিকা কতদিনে সেই কাজ করতে পারবে। তো 12 জন মহিলা প্লাস 8 জন বালিকা কতদিনে করবে। তাহলে একজন মহিলা একদিনে করে কতটি কাজ, 7টি কাজ। তো 12 জন মহিলা কত করবে, 12 × 7 প্লাস একজন বালিকা যদি একদিনে 4টে কাজ করে তো 8 জন বালিকা করবে 4 × 8 = 32, একেবারে লিখে দাও 32। তো 7 × 12 = 84 আর 32 কত হয়, 116। এখন এই যে টোটাল কাজ 4 × 7 × 58 একে ভাগ করো 116 দিয়ে, তাহলে কত হচ্ছে 58 × 2 = 116। তাহলে ঠিক আছে, 58 × 2 = 116, তাহলে 2 বার গেল, 2 × 2 = 4, 7 × 2 = 14। রাইট অ্যান্সার কী হবে, অপশান বি। দেখো, যে কাজটা 4 জন মহিলা অথবা 7 জন বালিকা 58 দিনে শেষ করে সেই কাজটি 12 জন মহিলা আর 8 জন বালিকা কত দিনে শেষ করবে, 14 দিনে। কীভাবে বের করলাম দেখো, এখানে 4 জন মহিলা আর অথবা 7 জন বালিকা বলেছে, মানে 4 জন মহিলা করতে পারবে 58 দিনে অথবা 7 জন বালিকা। তো তার মানে 4 জন মহিলা 7 জন বালিকার সমান। এখান থেকে আমরা ওমেন বাই গার্লসের রেশিওটা পেয়ে গেলাম কত, 7/4। অর্থাৎ মহিলা যদি একদিনে 7টা কাজ করে, বালিকা একদিনে কটা কাজ করবে, 4টে কাজ করবে। তো এখান থেকে টোটাল ওয়ার্ক পেয়ে গেলাম। কীভাবে পেলাম, যে 4 জন মহিলা 58 দিনে একটা কাজ করছে, তার মানে একজন মহিলা একদিনে 7টা কাজ করলে 4 জন মহিলা কত করবে, 28টা কাজ করবে। তো 28 × 58 এটা হচ্ছে টোটাল ওয়ার্ক, যেটা আমরা এখানে পেলাম টোটাল ওয়ার্ক। তো টোটাল ওয়ার্ককে এই 116 দিয়ে ভাগ করলে তোমাদের উত্তরটা চলে আসবে। আশা করি বুঝতে পেরেছো, কিছুই নেই, একদম সহজ টাইপের অঙ্ক। এখানে কেন 7 লিখেছি বলো তো, একজন মহিলা 7টা কাজ করছে, তাহলে 12 জন মহিলা কত করবে, 7 × 12 = 84টা কাজ করবে। একজন বালিকা একদিনে 4টে কাজ করে, তাহলে 8 জন বালিকা একদিনে কটা কাজ করবে, 32টা কাজ করবে। তো 12 জন মহিলা 8 জন বালিকা একদিনে কটা কাজ করে, 116টা কাজ করে। টোটাল ওয়ার্ক ছিল এটা 28 × 58। তো 28 × 58কে 116 দিয়ে ভাগ করে তোমাদের দিন সংখ্যা বেরিয়ে আসবে। পরে প্রশ্নটাও কী বলছে, এক ব্যক্তি সমগ্র যাত্রাপথে 2/15 অংশ রেলগাড়িতে, 9/20 অংশ বাসে, অবশিষ্ট 10 কিলোমিটার পথ বাইসাইকেলে যাত্রা করেন। সমগ্র যাত্রাপথের দৈর্ঘ্য কত, সেটা আমাদের বার করতে হবে। এখন এই টাইপের অঙ্ক করতে গেলে দেখো, যেটা দেওয়া আছে 2/15 অংশ রেলগাড়িতে যাচ্ছে, 9/20 অংশ বাসে যাচ্ছে। তো এই 15 আর 20 আমাদের কী করতে হবে, লসাগু নিতে হবে। তো 15 আর 20 লসাগু তোমরা সবাই বের করতে পারবে কীভাবে, 5 দিয়ে ভাগ করো সব কটাকে, তো 3 বার যাবে, 3 বাঁচা 15 আর 20কে করলে 4 বার যাবে। তো এদের এলসিএম কত হবে, এলসিএম মানে লসাগু হবে 3 × 4 = 12, 5 × 12 = 60। তো টোটাল হচ্ছে 60 অনুপাত হচ্ছে সমগ্র যাত্রাপথ। তো টোটাল 60-এর মধ্যে 2/15 অংশ যাচ্ছে কিসে, রেলগাড়িতে। তো 60 × 2/15, তার মানে হচ্ছে কত, 4 × 15 = 60, 4 × 2 = 8, 8 অনুপাত পথ যাচ্ছে রেলগাড়িতে। 60 × 9/20 মানে 3 × 20 = 60, 3 × 9 = 27, 27 অনুপাত পথ যাচ্ছে বাসে। বাকি পথ যাবে সে কিসে, বাইসাইকেলে। তো টোটাল কত অনুপাত পথ সে রেলগাড়ি আর বাসে যাচ্ছে, 28 আর 7 35 অনুপাত। তো 35 অনুপাত পথ সে রেলগাড়ি আর বাসে যাচ্ছে। তো বাকি থাকছে কত, 60 থেকে 35 মাইনাস হলে কত হবে, 60 থেকে 35 মাইনাস হলে হচ্ছে 25 অনুপাত। তো এই 25 অনুপাত পথ যাচ্ছে সে কিসে, বাইসাইকেলে। আর এখানে বলা আছে দেখো, বাইসাইকেলে যাচ্ছে কত কিলোমিটার, 10 কিলোমিটার। তাহলে 25-এর ভ্যালু হচ্ছে কত, 10। 25-এর ভ্যালু হচ্ছে 10, মানে 25 অনুপাতের ভ্যালু হচ্ছে 10 কিলোমিটার। আমাদের টোটাল যাত্রাপথ হচ্ছে 60 অনুপাত। তো 60-এর ভ্যালু বার করলে আমাদের উত্তর চলে আসবে। 5 × 2 = 10, 5 × 5 = 25, 5 × 12 = 60, 12 × 2 = 24 কিলোমিটার। তাহলে সমগ্র যাত্রাপথ কত কিলোমিটার, 24 কিলোমিটার। কিছুই নেই, জাস্ট কী করলাম, 2/20 অংশ যাচ্ছে রেলগাড়িতে আর 9/20 অংশ যাচ্ছে, 2/15 অংশ যাচ্ছে রেলগাড়িতে, 9/20 অংশ যাচ্ছে বাসে। তো এই 15 আর 20-র লসাগু করলে তোমরা যেটা পেলে 60 অনুপাত, এটা হচ্ছে আমাদের সমগ্র যাত্রাপথ 60 অনুপাত। এর মধ্যে থেকে 8 অনুপাত যাচ্ছে রেলগাড়িতে, 27 অনুপাত যাচ্ছে বাসে, বাকি থাকছে 25 অনুপাত। এই 25 অনুপাত সে যাচ্ছে বাইসাইকেলে। 25-এর ভ্যালু দেওয়া আছে কত, 10 কিলোমিটার, 60-এর ভ্যালু আমরা কত পেয়ে গেলাম, 24 কিলোমিটার। তার মানে সমগ্র যাত্রাপথের দৈর্ঘ্য কত হবে, 24 কিলোমিটার। আশা করি বুঝতে পেরেছো। দেখো, পরের প্রশ্ন একটা সহজ অঙ্ক রাখা হয়েছে, একটি নির্দিষ্ট সরল সুদের হারে 25,000 টাকা পরিণত হয় কত, 31,500 টাকায় 4 বছরে। তাহলে সুদের হার কত। দেখো, এখানে আসল দেওয়া আছে 25,000 টাকা,
অ্যামাউন্ট কত দেওয়া হচ্ছে, সুদ আসল দেওয়া হচ্ছে 31,500। এখান থেকে সুদ বের করা যায়, সুদ কী হবে, অ্যামাউন্ট থেকে আসল মাইনাস করতে হবে। তো অ্যামাউন্ট থেকে আসল মাইনাস করলে 31,500 থেকে 25,000 মাইনাস করলে হবে কত, 6,500। টাইম বলা আছে কত, 4 বছর। তাহলে আমাদের রেট অফ ইন্টারেস্ট বার করার ফর্মুলা হচ্ছে আই গুণিতক 100 বাই হচ্ছে পিটি। তো সুদ কত, 6,500 টাকা ইন্টু 100, আসল দেওয়া আছে তোমাদের 25,000, টাইম হচ্ছে 4 বছর। তো এই দুটো শূন্য ক্যান্সেল হলো, একটা শূন্য ক্যান্সেল হলো, থাকছে কত, 5 দুগুণে 10, 5 5 25, 2 দুগুণে 4। তো দেখো উপরে থাকছে 65, নিচে থাকছে 5 দুগুণে 10, 65কে 10 দিয়ে ভাগ করো 6.5। তো রেট অফ ইন্টারেস্ট কত, 6.5%। সুদের হার কত, 6.5%। কিছুই নেই, জাস্ট ফর্মুলাতে ফেলে দিলেই তোমাদের উত্তর বেরিয়ে আসবে। পরের প্রশ্নে দেখো কী বলছে, দিল্লি স্টেশনের প্ল্যাটফর্ম 238 মিটার লম্বা, কত সেকেন্ডে 162 মিটার লম্বা এবং ঘন্টায় 120 কিলোমিটার গতিতে চলা একটি এক্সপ্রেস ট্রেন ওই প্ল্যাটফর্মকে অতিক্রম করবে। টাইম বের করতে হবে। তো আমরা একটা ফর্মুলা সবাই জানি, এখানে দেখো ডিস্টেন্স ইকুয়াল টু স্পিড ইন্টু টাইম। তো এখানে টাইম বের করতে হবে, তার মানে কী হবে, টাইম ইকুয়াল টু ডিস্টেন্স বাই স্পিড। তো যখন কোনো ট্রেন এই প্ল্যাটফর্মকে অতিক্রম করবে তখন ট্রেনটি সম্মিলিতভাবে এই প্ল্যাটফর্মের দৈর্ঘ্য প্লাস নিজের দৈর্ঘ্য অতিক্রম করে। তো টোটাল কতটা ডিস্টেন্স ট্রেন অতিক্রম করছে, প্ল্যাটফর্মের দৈর্ঘ্য কত, 238 মিটার প্লাস ট্রেনের দৈর্ঘ্য কত, 162 মিটার। তো টোটাল 400 মিটার ট্রেন ডিস্টেন্স কভার করছে। এখানে দেখো আমাদের যে টাইমটা বের করতে হবে সেটা সেকেন্ডে বার করতে হবে, বাট এখানে স্পিড আছে কিলোমিটার প্রতি ঘন্টা, 120 কিলোমিটার পার আওয়ার। তো এটাকে আমাদের মিটার পার সেকেন্ডে করতে হবে। তো 120 কিলোমিটার প্রতি ঘন্টাকে মিটার পার সেকেন্ডে করতে গেলে কী করতে হয়, 120কে 5/18 দিয়ে গুণ করতে হয়। এটা অলরেডি অনেকবার বলা আছে তোমাদের, আমার এর আগে ম্যাথে তোমাদের 33টার মতো ক্লাস করানো হয়ে গেছে। তো যারা ক্লাসগুলো দেখোনি অবশ্যই দেখে নিও, কারণ প্রত্যেকটা ক্লাসে আমি তোমাদের ডিটেলস বুঝিয়ে দিয়েছি। এবার থেকে আমি একটু ফাস্ট অঙ্ক করাবো, তো অবশ্যই তোমরা প্রিভিয়াস ক্লাসগুলো দেখে নেবে। দেখো এখানে আমরা ডিস্টেন্স পেয়ে গেলাম, স্পিড পেয়ে গেলাম, তো আমরা টাইমটা বের করতে পারবো। টাইম ইকুয়াল টু এখানে বলে দিয়েছি, টাইম ইকুয়াল টু ডিস্টেন্স বাই স্পিড। ডিস্টেন্স হচ্ছে 400 মিটার, টাইম হচ্ছে এত মিটার পার সেকেন্ড, সরি স্পিড হচ্ছে এত মিটার পার সেকেন্ড। তাহলে এখন 400কে 120 ইন্টু 5/18 দিয়ে ভাগ করতে হবে। তো এই যে নিচে যে 18টা আছে না, এটা পাল্টে খেয়ে কোথায় যাবে, উপরে যাবে। এখন 0 ক্যান্সেল হলো, 5 8 40, 4 দুগুণে 8, 3 4 12, 3 দিয়ে কাটো, 3 6 18। তো উপরে থাকছে 2 আর 6, তার মানে 6 দুগুণে 12 সেকেন্ড। রাইট অ্যান্সার অপশান সি। পরের প্রশ্নে দেখো কী বলছে, এ এবং বি অংশীদারিত্ব শুরু করে, মানে একটা অংশীদারি ব্যবসা শুরু করে যথাক্রমে 20,000 এবং 16,000 টাকা বিনিয়োগ করে। 3 মাস পর সি তাদের সঙ্গে যোগ দিয়ে 15,000 টাকা বিনিয়োগ করে। তাহলে বি এর অংশ কত হবে যদি 6 মাসে ব্যবসায় লাভ হয় এত টাকা। তাহলে দেখো এখানে কিন্তু বছরের কথা বলিনি, 6 মাসের কথা বলছে। তাহলে যদি আমরা ধরে নিই এ আর বি 6 মাস ধরে বিনিয়োগ করছে, সি 3 মাস পরে আসছে, মানে সি এর টাকা 3 মাস ধরে বিনিয়োগ করা হচ্ছে। আরেকটা জিনিস, প্রত্যেকের ক্ষেত্রে যখন টাইম ইকুয়াল থাকে তখন যে বিনিয়োগের যে রেশিও সেটা প্রফিটের রেশিওর সাথে কী হয়, সমানুপাতিক হয়। তাহলে দেখো এ কত বিনিয়োগ করছে, 20,000 টাকা 6 মাস ধরে, 20,000 টাকা 6 মাস ধরে, তাহলে 20,000-এর সাথে 6 গুণ করো। বি বিনিয়োগ করছে 16,000 টাকা 6 মাস ধরে, তাহলে এর সঙ্গে 6 গুণ করো। সি বিনিয়োগ করছে 15,000 টাকা 3 মাস ধরে। এখন দেখো এটা আমরা কি পেলাম, এটা আমরা বিনিয়োগের মান পেলাম, এদের থেকে আমরা রেশিওটা বার করতে পারবো। দেখো রেশিও বার করতে গেলে আমাদের কী করতে হবে, 3টে শূন্য ক্যান্সেল করো। এখন দেখো 3 দিয়ে কাটতে পারবে, 3 দুগুণে 6, 3 দুগুণে 6, 3 1-কে 3। তার মানে এটা যেটা আমরা পেলাম এটা হচ্ছে ইনভেস্টমেন্টের রেশিও। আমরা এখান থেকে প্রফিটের রেশিও কী পেয়ে যাবো, দেখো প্রফিটের রেশিও কত হবে, এখানে 2 ছিল, 20 দুগুণে 40, 16 দুগুণে 32, 15 1-কে 15। তাহলে এদের প্রফিটের রেশিও আমরা পেয়ে গেলাম। এর প্রফিট কত, 40 অনুপাত, বি এর প্রফিট হচ্ছে 32 অনুপাত, আর সি এর প্রফিট হচ্ছে 15 অনুপাত। তো টোটাল প্রফিট কত হবে, 40 + 32, 72 আর 15, 87 অনুপাত। তো টোটাল প্রফিট হচ্ছে 87 অনুপাত। এই 87 অনুপাতের ভ্যালু কত দেওয়া আছে, 4,350 টাকা। আমাদের বের করতে হবে কত, বি কত অংশ পাবে।
তো দেখো 87 অনুপাত তার ভ্যালু দেওয়া আছে 4350। বি এর প্রফিট কত 32 অনুপাত, তো আমাদের 32-এর ভ্যালু বার করতে হবে। তো দেখো এই যেটা করলাম এটা ক্যালকুলেশন করলে তোমাদের উত্তর চলে আসবে। এখন 87 দিয়ে এটাকে কাটলে কতবার যাবে বলো তো, 5 8 40 50, তো 50 × 32 করলে তোমাদের উত্তর চলে আসবে 5 32 160 আর 0 1600 টাকা। তো বি এর লভ্যাংশ কত টাকা 1600 টাকা। আশা করি বুঝতে পেরেছো। প্রথমে আমাদের ইনভেস্টমেন্টের রেশিওটা আমরা বার করে নিলাম। টাইম যখন ইকুয়াল থাকে, প্রত্যেকের ক্ষেত্রে টাইমটা দেখো ইকুয়াল আছে, 6 মাস করে বলা হচ্ছে। টাইম ইকুয়াল থাকলে ইনভেস্টমেন্টের রেশিও প্রফিটের সাথে কী হয় সমানুপাতিক হয়। তো এখানে যেটা আমরা পেলাম 20,000 টাকা 6 মাস ধরে এ বিনিয়োগ করেছে, বি 16,000 টাকা 6 মাস ধরে, আর সি 15,000 টাকা 3 মাস ধরে। তো এখান থেকে কেটে কুটে আমরা রেশিও বার করলাম। তো ইনভেস্টমেন্ট থেকে আমাদের প্রফিটের রেশিও বেরিয়ে আসলো। টোটাল প্রফিট হচ্ছে 87 অনুপাত। এই 87 তার ভ্যালু দেওয়া আছে 4,350 টাকা। বি এর প্রফিট হচ্ছে কত 32 অনুপাত। তো 32-এর ভ্যালু বার করলে আমাদের উত্তর চলে আসলো। পরের প্রশ্ন দেখো কী বলছে, এক দোকানি কিছু দ্রব্য প্রতিটি 77 টাকা দরে বিক্রি করে 40% লাভ করে, তাহলে দ্রব্যগুলির বিক্রয় মূল্য কত হবে যদি লাভ 6% হয়। তো এখানে দেখো ক্রয় মূল্য যদি তোমাদের 100 টাকা হয়ে থাকে, লাভ 40% হলে বিক্রয় মূল্য কত হবে, বিক্রয় মূল্য 140 টাকা হবে। এখান থেকে কেটে কুটে একটু রেশিওটা বার করতে পারো। 0 0 ক্যান্সেল হলো, আর এটা যদি কাটো 5 দুগুণে 10, 7 দুগুণে 14। তো বিক্রয় মূল্য হচ্ছে 7 অনুপাত, ক্রয় মূল্য হচ্ছে 5 অনুপাত। তো এখানে বলছে 77 টাকা দরে বিক্রি করছে, তার মানে 7 অনুপাত। বিক্রির অনুপাত কত, 7-এর ভ্যালু দেওয়া আছে 77, 7-এর ভ্যালু দেওয়া আছে 77। আমাদের 5-এর ভ্যালু বার করলে আমরা ক্রয় মূল্য পেয়ে যাব 7 11 77, 5 11 55। তো ক্রয় মূল্য কত হচ্ছে 55 টাকা। এই ক্ষেত্রে দেখো কি বলছে, তাহলে দ্রব্যগুলির বিক্রয় মূল্য কত হবে যদি লাভ হয় কত 6%। তো এই ক্ষেত্রে যদি ক্রয় মূল্য 100 অনুপাত মানে 100 হয়ে থাকে, তো বিক্রয় মূল্য সেলিং প্রাইস কত হবে 106। ঠিক আছে, তো কেটে একটু ছোট করতে পারো। 50 দুগুণে 100, 53 দুগুণে 106। তো এই ক্ষেত্রে 50-এর ভ্যালু দেওয়া আছে 55, এই ক্ষেত্রে 50-এর ভ্যালু আছে 55, আমাদের বার করতে হবে 53, তার ভ্যালু বার করতে হবে। 5 11 55, 5 10 50। তো 53 আর 11 গুণ করলে কত পাবে বলো তো, 53 11 গুণ করলে পাবে, এই সাইডে করো 53 53, 3 5 3 8 583। এখন 583-কে 10 দিয়ে ভাগ করো, কত হবে 58, মানে 58.3 টাকা। কিছুই নেই, জাস্ট কী করলাম, প্রথমে যেটা দেওয়া আছে 40% লাভ, তো এখানে 40% লাভ হলে মানে ক্রয় মূল্য যদি 100 টাকা হয়ে থাকে, তার উপরে 40 টাকা লাভ হলে বিক্রয় মূল্য কত হবে 140 টাকা। এখান থেকে আমরা রেশিও করে নিলাম কেটে কুটে। ক্রয় মূল্যের রেশিও হচ্ছে 5 অনুপাত, আর বিক্রয় মূল্যের রেশিও হচ্ছে 7 অনুপাত। তো এই 7-এর ভ্যালু দেওয়া আছে 77 টাকা। 7-এর ভ্যালু 77, যার ভ্যালু দেওয়া থাকে সে সবসময় নিচে থাকে। ভ্যালু কত 77, মান 77। তো 7-এর ভ্যালু 77 হলে 5-এর ভ্যালু কত হবে 55 টাকা। তো এটা আমরা পেলাম ক্রয় মূল্য। সিপি হচ্ছে 55 টাকা হলে যদি লাভ 6% হয় তাহলে বিক্রয় মূল্য কত। এখানে আমরা ধরে নিলাম সিপি হচ্ছে 100 টাকা, 6% লাভ হলে বিক্রয় মূল্য হবে 106 টাকা। কেটে কুটে আমরা 50 থেকে 53 অনুপাত পেলাম। তো এর মানে 50-এর ভ্যালু দেওয়া হচ্ছে 55 টাকা, 53 ভ্যালু কত সেটা বার করলে আমাদের উত্তর চলে আসবে। পরের প্রশ্ন কী বলছে দেখো, ক্ষুদ্রতম যে সংখ্যাটিকে 166-র সঙ্গে যোগ করলে 3 অবশিষ্ট থাকবে, সমষ্টিকে 4 6 9 15 দ্বারা ভাগ করলে। তার মানে দেখো যে সংখ্যাগুলো দেওয়া আছে 4 6 9 15, এদের আমাদের কী বের করতে হবে লসাগু। 4 6 9 15 এদের লসাগু বার করো, খুবই সহজ। এখানে প্রথমে তুমি 2 নাও, 2 দুগুণে 4, 3 দুগুণে 6, এরপরে 2 9 আর 15-কে ভাগ করতে পারে না, এরপরে 3 দিয়ে যাবে, 2 থাকলো, 3 1-কে 3, 3 3-কে 9, 3 5 15। এরপরে দেখো আর কোনো সংখ্যা নেই যেটা এই 2 3 আর 5-কে ভাগ করে। তো এখান থেকে আমরা লসাগু পেয়ে যাবো। এলসিএম কত হবে, এলসিএম হবে 2 গুণিতক 2 গুণিতক 3 গুণিতক 3 গুণিতক 5। তার মানে কত হচ্ছে 2 দুগুণে 4, 3 4 12, 3 12 36, 5 36 180। এখন 180 হচ্ছে সেই ক্ষুদ্রতম সংখ্যা যে সংখ্যাটিকে 4 6 9 15 দিয়ে ভাগ করলে ভাগশেষ 0 থাকবে। বাট আমাদের বলছে যে ভাগশেষ মানে 3 অবশিষ্ট থাকবে, তার মানে আমাদের এই 180-র সঙ্গে কত যোগ করতে হবে, 180-র সাথে 3 যোগ করতে হবে। তাহলে কত হচ্ছে 183। তো 183 হচ্ছে সেই ক্ষুদ্রতম সংখ্যা যে সংখ্যাটিকে 4 6 9 15 দিয়ে ভাগ করলে কী থাকে 3 অবশিষ্ট। তো আমরা এখানে চেক করবো এই 166-র সাথে কোন সংখ্যাটি যোগ করলে আমরা 183 পাবো। তো 166 + 13 করলে কত হচ্ছে দেখো 6 3 9 179।
183 হচ্ছে না, তার মানে এই অপশানটা আমাদের ক্যান্সেল হয়ে গেল। 16 যোগ করলে কত হবে? 182, এটাও হচ্ছে না। বাট দেখো 17 যোগ করলে 166-র সাথে 17 যোগ করলে তোমরা পাবে কত? 183। তার মানে এটাই আমাদের রাইট অ্যান্সার। তো 166-র সঙ্গে 17 যোগ করলে এই 4, 6, 9, 15 দিয়ে ভাগ করলে তোমাদের ভাগশেষ কত থাকবে? 3 থাকবে। আশা করি তোমাদের বোঝাতে পেরেছি। কিছুই নেই, এই টাইপের একটা অঙ্ক কিন্তু লসাগু গসাগু থেকে তোমাদের পরীক্ষাতে থাকে। পরের প্রশ্ন কি বলছে? 2/3, 3/4, 4/5 এবং 5/6 ভগ্নাংশগুলির মধ্যে সবথেকে বড় ও সবথেকে ছোট ভগ্নাংশের অন্তর্গত। তো এই টাইপের অঙ্ক আসলে তোমরা প্রথমে একটা জিনিস চেক করবে। দেখো এখানে ভগ্নাংশগুলি কি বলছে? 2/3, 3/4, 4/5 আর আছে কত? 5/6। এদের মধ্যে গ্যাপ কত? দেখো ডিফারেন্স। তো 2 আর 3-এর মধ্যে ডিফারেন্স কত? 1। 3 আর 4-এর মধ্যে ডিফারেন্স কত? 1। 4 আর 5-এর ডিফারেন্স 1, 5 আর 6-এর ডিফারেন্স 1। প্রত্যেকের মধ্যে ডিফারেন্স যখন মানে সেম থাকবে, লব আর হরের ডিফারেন্স যখন প্রত্যেকটা ভগ্নাংশের ক্ষেত্রে সেম থাকবে, তখন দেখো যার উপরে বড় সে সবথেকে বড় হবে। তো এখানে দেখো ভগ্নাংশগুলির মধ্যে উপরে সবথেকে বড় কি আছে? 5, তাহলে এই 5/6 সবথেকে বড় হবে। আর সবথেকে ছোট কি আছে? 2, তাহলে 2/3 সবথেকে ছোট হবে। তো 5/6 আর 2/3-এর অন্তর নিলে তোমাদের চলে আসবে। যদি এই রকম সেম না থাকে তাহলে তোমরা কি করবে? এই যে প্রত্যেকটা হর আছে না, এই হরগুলোর লসাগু নিয়ে জাস্ট গুণ করলে তোমাদের উত্তর চলে আসবে। তো দেখো 3, 4 আর 5, 6 এদের লসাগু কত হয় বলো তো? লসাগু হয় 60। তো 2/3 গুণিতক 60 করলে পাবে হচ্ছে 40। এরকম করে 3/4 ইন্টু 60 করে পাবে হচ্ছে কত? 45। তো এইভাবে বাকি দুটো করে তোমরা চেক করতে পারবে যে কোনটা বড় কোনটা ছোট। বাট এখানে আমাদের এতটা করার দরকার নেই। আমাদের এখানে ডিফারেন্স, লব আর হরের ডিফারেন্স প্রত্যেকটা ভগ্নাংশের ক্ষেত্রে 1 1 এসছে। তার মানে উপরে সবথেকে যে বড় সংখ্যা সেই বড় হয়ে যাবে। আমরা এখানে কি করব? 5/6 মাইনাস 2/3 এদের অন্তর নিলে আমাদের উত্তর চলে আসবে। 6 হচ্ছে লসাগু, উপরে থাকছে 5, 3 দুগুণে 6, 2 দুগুণে 4, 1/6 হচ্ছে রাইট অ্যান্সার, অপশান ডি। পরের প্রশ্নে দেখো এই টাইপের অঙ্ক সিঁড়ি ভাঙা নিয়ম তোমাদের আমি অলরেডি অনেকবার করে দিয়েছি। তো 2 = x + 1 এটা যেটা দেওয়া আছে সেখান থেকে আমাদের এক্সের মান বের করতে হবে। তো আমরা প্রথমে কি করব? এই যেটা দেওয়া আছে 1/1 + 1 যেটা দেওয়া আছে এটার ভ্যালু আমরা বার করে নেব। তো এটার ভ্যালু বার করার যে ট্রিক্স অলরেডি তোমাদের আমি দিয়ে দিয়েছি। এখানে দেখো নিচে যে ভগ্নাংশটা আছে 1/4 সেটা আমরা আগে লিখে ফেলবো, 1 আর 4। এখন দেখো এখানে প্লাস কটা আছে? দেখো তো একটা দুটো প্লাস, একটা দুটো আছে, মানে দুটো আছে, দুটো প্লাস আছে, তার মানে আমরা এখানে দুটো ড্যাশ দেবো। দিয়ে দেখো এখানে 3-র সামনে প্লাস আছে, তার মানে 3 লিখে তার মাথায় প্লাস লাগাও। এখানে 1-এর সামনে প্লাস আছে, তার মানে 1 লিখে 1-এর মাথায় প্লাস লাগাও। এবার কি করবে? দেখো এই 4 আর 3 গুণ করবো, 3 4 12, আর এখানে প্লাস ছিল 12 + 1 মানে হচ্ছে 13। এরপরে দেখো 13 আর 1 গুণ করবো, 13 1 13, 13 + 4, এই সামনে 4 আছে, তাহলে কত হচ্ছে? 17। এখন আমরা যেটা পেলাম, এই যে পুরোটার ভ্যালু আমরা এখন যেটা পাবো সেটা দেখো কী হবে। লাস্টে কত আছে? 17, তার আগে আছে 13। তো এই যে পুরোটার ভ্যালু 1/1 + 1/3 + 1/4 এর মান হয়ে যাবে 13/17। এর মান কত হবে? 13/17। তো আমরা এখন কি লিখতে পারি? 2 = x + এটার ভ্যালু আমরা কত পেলাম? 13/17। তো এখানে 13/17 লিখে ফেলবো। তো এটা ক্যালকুলেশন করলে তোমাদের এক্সের ভ্যালু বেরিয়ে আসবে 2 = 17x + 13, নিচে হচ্ছে 17। এখন ক্যালকুলেশন করলে 17 দুগুণে 34, তো 17x = 17 দুগুণে 34 থেকে 13 মাইনাস করলে পাবে হচ্ছে 21। তো x = 21/17, রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান বি। জাস্ট দেখো এটা ক্যালকুলেশন করলাম, কিছুই নেই। এটা ক্যালকুলেশন তো তোমরা সবাই করতে পারবে, কম বেশি এটা ক্যালকুলেশন তোমরা সবাই করতে পারবে। এটা ক্যালকুলেশন করলে তোমাদের x = 21/17। যে এটা ক্যালকুলেশন করতে পারবে না, মনে রেখো তার প্রিপারেশন কিন্তু অনেকটাই পিছিয়ে আছে, তাহলে তার এইবারে কিন্তু সিলেকশন হবে না। তো এইটুকু কিন্তু ক্যালকুলেশন সবারই করা উচিত। তো এটা কিভাবে আসলে সেটার ট্রিক্স তোমাদের আমি এর আগের ক্লাসেও দিয়েছি। জাস্ট এখানে যে লব বাই হর আছে ভগ্নাংশটা, লবের সংখ্যাটা আগে লিখবে, হরের সংখ্যাটা পরে লিখবে। লিখে এখানে দেখো দুটো প্লাস আমরা পাচ্ছি, তো দুটো ড্যাশ দিলাম। এটা কিন্তু আমরা নেব না, এটা এক্সের সামনে আছে, তো এটা ক্যান্সেল করো। আমরা এইটুকুর ভ্যালু বার করছি, এটার ভ্যালু x + ভ্যালু কিন্তু বার করছি না। তো এখানে 3 তার মাথায় প্লাস দাও, 1 তার মাথায় প্লাস। এখন 4 আর 3 গুণ করে 1-এর সাথে যোগ করলে 13 পাবে, 13 আর 1 গুণ করে 4-এর সাথে যোগ করলে 17 পেলে। তো আমাদের এই টোটালটার ভ্যালু হবে 13/17। তো এখানে 2 = x + 13/17 এখন ক্যালকুলেশন করলে তোমাদের এক্সের ভ্যালু বেরিয়ে আসবে। দেখো পরের অঙ্ক কী বলছে? 3টি সংখ্যার বর্গের যোগফল 138, যাদের দুটি করে সংখ্যার গুণফলের
যোগফল হচ্ছে 131, সংখ্যা তিনটির যোগফল কত? এখন যদি ধরে নাও সংখ্যা তিনটি এক্স, ওয়াই আর জেড, এদের বর্গের যোগফল কত বলছে? 138। তার মানে কী হবে? এক্স স্কোয়ার প্লাস ওয়াইয়ের স্কোয়ার প্লাস জেড তার স্কোয়ার হচ্ছে 138। এখন বলছে সংখ্যা তিনটির দুটি করে সংখ্যার গুণফলের যোগফল, তার মানে এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স, দুটি করে সংখ্যার গুণফল, তাদের যোগফল আবার বলছে কত? 131। এখান থেকে আমাদের সংখ্যা তিনটির যোগফল বার করতে হবে। তো এটা দেখা মাত্রই আমাদের একটা বীজগাণিতিক ফর্মুলা তার কথা মনে পড়া উচিত, সেটা কি? এক্স প্লাস ওয়াই প্লাস জেড। তো এটাই তো সংখ্যা তিনটির যোগফল। তো এর স্কোয়ার মানে আমরা কি জানি বলো তো? এর স্কোয়ার মানে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াইয়ের স্কোয়ার প্লাস জেড স্কোয়ার প্লাস 2 ইন্টু এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স। এই ফর্মুলা তোমরা কম বেশি সবাই জানো। এক্স প্লাস ওয়াই প্লাস জেড তার হোল স্কোয়ার ইকুয়াল টু কত হয়? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার প্লাস 2 ইন্টু এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স। তো এর মান কত দেওয়া আছে? 138 প্লাস 2 ইন্টু এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স, তার ভ্যালু দেওয়া আছে 131। তো 2 ইন্টু 131 করলে তোমরা পাবে হচ্ছে 262। তো 138 আর 262 যোগ করলে হচ্ছে 400। তো এক্স প্লাস ওয়াই প্লাস জেড তার স্কোয়ার দেওয়া আছে, হোল স্কোয়ার দেওয়া আছে 400। তাহলে এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়াল টু কী হবে? স্কোয়ার রুট, মানে 400 বর্গমূল নিতে হবে। তো 400 বর্গমূল নিলে কত পাবে? 20। তার মানে এক্স প্লাস ওয়াই প্লাস জেড কত হবে? 20। অপশান এ তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে। পরের প্রশ্ন দেখো কি বলছে? 6 বছর পরে অজয়ের বয়স তার বাবার বয়সের 3/7 হয়। 10 বছর আগে অজয় এবং তার বাবার বয়সের অনুপাত ছিল 1:5। বর্তমানে অজয়ের বাবার বয়স কত? অজয় আর তার ফাদার, মনে করো এটা হচ্ছে বর্তমান বয়স এখানে। তো এই বর্তমান বয়স থেকে 10 বছর আগে অজয় আর তার বাবার বয়সের অনুপাত ছিল কত? 1:5। বর্তমান বয়স থেকে 6 বছর পরে অজয়ের বয়স তার বাবার বয়সের 3/7। 3/7 মানে কত? 3/7। তার মানে অজয়ের বয়স যদি 3 অনুপাত হয়ে থাকে, ওর বাবার বয়স কত হবে? 7 অনুপাত। এখন দেখো এদের মধ্যে ডিফারেন্স আমাদের চেক করতে হবে। ডিফারেন্স কত হয়েছে? 2 অনুপাত। এদের মধ্যে ডিফারেন্স কত? সেম 2 অনুপাত। এখন দেখো এখান থেকে আমরা বের করতে পারবো কি? এই যে 2 অনুপাতের ভ্যালু কত দেওয়া আছে? এটা হচ্ছে 10 বছর আগের বয়স, এটা হচ্ছে 6 বছর পরে বর্তমান বয়স থেকে। তার মানে এদের ডিফারেন্স কত হবে বলো তো? এদের ডিফারেন্স হচ্ছে টাইম গ্যাপ। হ্যাঁ, টাইম গ্যাপ হচ্ছে 10 + 6, 16 বছরের টাইম গ্যাপ। তো এখান থেকে এই পর্যন্ত টাইম গ্যাপ কত হচ্ছে? 16 বছরের টাইম গ্যাপ। আর এই 16 বছরের গ্যাপে, 16 বছরের সময়ের গ্যাপে এদের যে বয়সের অনুপাত কত বেড়েছে? 2 অনুপাত করে বেড়েছে। তার মানে এই 2 এর মান হচ্ছে 16 তার সমান। 2 এর মান 16 এর সমান হলে এখান থেকে আমরা যদি অজয়ের বাবার বয়স কত 10 বছর আগে 5 অনুপাত ছিল, তো 5 অনুপাতের ভ্যালু বার করতে পারবো। 2 অনুপাতের ভ্যালু 16 হলে 5 অনুপাতের ভ্যালু কত হবে? 8 × 2 = 16, 5 × 8 = 40। তো এটা হচ্ছে 10 বছর আগের বয়স। 10 বছর আগে যদি অজয়ের বাবার বয়স 40 বছর হয়ে থাকে, তো 10 বছর পরে অজয়ের বাবার বয়স কত হবে? 50 বছর। তো বর্তমানে অজয়ের বাবার বয়স কত? 50 বছর। আশা করি তোমাদের বোঝাতে পেরেছি। কিছুই নেই এখানে, জাস্ট কী করলাম দেখো, এখানে 10 বছর আগে অজয় আর তার বাবার বয়স অনুপাত দেওয়া আছে 1:5। বর্তমান বয়স থেকে 6 বছর পরে তাদের বয়স অনুপাত দেওয়া আছে 3:5। তো বয়সের অনুপাত কত বেড়েছে? প্রত্যেকের 2 অনুপাত করে বেড়েছে। আর এই 2 অনুপাত কী জন্য বেড়েছে? দেখো টাইম গ্যাপ কত? 16 বছর। তো 16 বছরের ব্যবধানে 2 অনুপাত বাড়ছে। তার মানে 2 অনুপাতের ভ্যালু যদি 16 হয়, 5 অনুপাতের ভ্যালু 40। তো এটা হচ্ছে অজয়ের বাবার 10 বছর আগের বয়স। তাহলে বর্তমান বয়স কত হবে? 10 বছর আগে 40 হলে বর্তমানে 40 + 10 50 বছর বয়স হবে। দেখো পরের অঙ্কটা কি বলছে? আমি এই কয়েনের অঙ্ক এর আগে অনেকবার করিয়েছি, ট্রিক্সের মাধ্যমে করিয়েছি। তো অনেকে বললে, একজন কমেন্ট করে যে দাদা কয়েনের অঙ্কের ট্রিক্স মনে থাকে না, বেসিকটা একটু দেখিয়ে দাও। তো আজকের ভিডিওতে আমি তোমাদের জাস্ট এই অঙ্কটার বেসিক দিয়ে দেবো, তোমরা শুধু বেসিকটাই দেখে নিও। এর আগে অনেকগুলো ভিডিওতে তোমাদের কয়েন অঙ্কের ট্রিক্স দিয়ে দিয়েছি, তো তোমরা এর আগের ক্লাসগুলো অবশ্যই দেখবে। কারণ আমি একটা অঙ্কের এর আগে 3টে 4টে করে নিয়ম তোমাদের বলে দিয়েছি। প্রত্যেকটা ভিডিওতে কিন্তু এতগুলো নিয়ম বলা সম্ভব নয়। বলছে একটি ব্যাগে 20 পয়সা 50 পয়সা মিলিয়ে মোট 25 টাকা রয়েছে এবং মোট 80টি কয়েন আছে।
ব্যাগটিতে 50 পয়সার কয়েন কতগুলি রয়েছে সেটা আমাদের বার করতে হবে। দেখো টোটাল 80টা কয়েন আছে। তো এখানে যদি 20 পয়সা তোমরা ধরে নাও, যদি এক্স থাকে, এক্সটি কয়েন, 20 পয়সা যদি এক্সটি থাকে, তাহলে 50 পয়সার কতটি থাকবে? টোটাল 80-র মধ্যে যদি এক্সটি 20 পয়সার কয়েন হয়ে থাকে, তো 50 পয়সার কয়েন কত হবে? 80 মাইনাস এক্স হবে। তার মানে আমরা ধরে নিলাম 20 পয়সার মুদ্রার সংখ্যা এক্সটি আর 50 পয়সার মুদ্রার সংখ্যা 80 মাইনাস এক্সটি আছে। এখানে বলছে টোটাল টাকা কত হচ্ছে? মোট টাকা হচ্ছে 25 টাকা, মোট ভ্যালু হচ্ছে 25 টাকা। এখন দেখো 20 পয়সার সংখ্যা কতটি? এক্সটি। তো এক্সের সঙ্গে 20 গুণ করো, তো তোমরা 20 পয়সার মুদ্রার ভ্যালু পেয়ে যাবে, মান পেয়ে যাবে। প্লাস 50 পয়সার কয়েন কতটি আছে? 80 মাইনাস এক্স। তাহলে 50 ইন্টু 80 মাইনাস এক্স করলে কীভাবে 50 পয়সা মুদ্রার যে মোট মানটা পেয়ে যাবে, ভ্যালু পেয়ে যাবে। একটা জিনিস মনে রাখবে, তোমার কাছে 5 টাকার কয়েন আছে 10টি, 5 টাকার কয়েন 10টি আছে, তার মানে তোমার মোট টাকা কতটি আছে? 5 10 50 টাকা। তো এখানে 50 পয়সার কয়েন যদি 80 মাইনাস এক্স হয়ে থাকে, তো তোমার কাছে মোট টাকা আছে কত? 50 ইন্টু 80 মাইনাস এক্স। যদি 20 পয়সার সংখ্যা এক্সটি হয়ে থাকে, তোমার কাছে টাকা আছে কত? এক্স ইন্টু 20 পয়সা। তো এখানে বলছে 25 টাকা, মোট টাকা হচ্ছে 25, কিন্তু আমাদের এই সাইডে পেয়েছি সব পয়সাতে। তো 25 টাকাকে পয়সাতে করতে গেলে 25 ইন্টু 100 করতে হবে, তাহলে পয়সা হয়ে যাবে। তাহলে 25কে আমরা 100 দিয়ে গুণ করে পয়সায় করে নিলাম। এখন এখান থেকে ক্যালকুলেশন করলে তোমরা এক্সের ভ্যালু পেয়ে গেলে, এক্সের ভ্যালু পাওয়া মানে তোমাদের এখানে 50 পয়সার মধ্যে সংখ্যা কতটি? 80 মাইনাস এক্স। তো 80 থেকে এক্স বিয়োগ করলে তোমার 50 পয়সা কয়েন বেরিয়ে আসবে। তো এইটুকু ক্যালকুলেশন তোমরা একটু নিজেরা করে নিও, করে উত্তরটা কিন্তু জানাবে। কিছুই নেই, একদম সহজ টাইপের অঙ্ক। এই টাইপের পয়সার অঙ্ক আমি তোমাদের অ্যালিগেশনের মাধ্যমে করেছি, বিভিন্ন ট্রিক্স দিয়েও করে দিয়েছি, বাট এখানে তোমরা এক্স ধরে করলে কিন্তু তাড়াতাড়ি হয়ে যাবে। তো বেসিকটা মনে রাখো, বেসিক মনে রাখলে কিন্তু পরীক্ষার সময় ট্রিক্স ভুলে গেলেও বেসিকের মাধ্যমে করে আসতে পারবে। দেখো পরের প্রশ্ন কি বলছে? 3.5 টাকা লিটার মূল্যের 40 লিটার দুধের সঙ্গে কত লিটার জল মেশালে দুধের মূল্য কমে 2 টাকা লিটার হবে? ঠিক আছে, তাহলে দুধের দাম কত? বিশুদ্ধ দুধের দাম হচ্ছে 3.5 টাকা প্রতি লিটার। এর সঙ্গে কতটা জল মেশালে সেই দুধের দাম, জল মিশ্রিত দুধের দাম কত হবে? 2 টাকা প্রতি লিটার হবে। তো এই টাইপের অঙ্ক আমরা অ্যালিগেশন ইউজ করি। কীভাবে করি দেখো, এক সাইডে আমরা রাখি দুধ, আর এক সাইডে থাকবো কি? জল। তো বিশুদ্ধ দুধের দাম কত? 3.5 টাকা। তো 3.5 টাকা মানে হচ্ছে 350 পয়সা। দেখো 3 টাকা, 3.5 টাকা, একে পয়সায় করতে গেলে 100 দিয়ে গুণ করতে হবে। তো 100 দিয়ে গুণ করলে তোমরা কত পাবে? 350 পয়সা পাবে। তো বিশুদ্ধ দুধের দাম 350 পয়সা হলে আমরা যে জলটা মেশাই সেই জলের দাম সবসময় কী ধরে নিই? 0 টাকা বা 0 পয়সা। এবারে জল মিশ্রিত দুধের মূল্য কত হচ্ছে? 2 টাকা। 2 টাকা মানে কত? 200 পয়সা। এখন এখানে অ্যালিগেশন ইউজ করতে হয়। অ্যালিগেশনে একটা হাইয়েস্ট ভ্যালু থাকে, একটা লোয়েস্ট ভ্যালু, আর একটা মধ্যবর্তী মান থাকে। তো এখানে মধ্যবর্তী মান কত? 200, লোয়েস্ট ভ্যালু হচ্ছে 0, হাইয়েস্ট মান কত? 350। তো সবসময় এখানে মধ্যবর্তী থেকে লোয়েস্টটা আর হাইয়েস্ট থেকে মধ্যবর্তী ভ্যালু বিয়োগ হবে। তো 200 থেকে 0 বাদ দিলে 200ই থাকে, আর 350 থেকে 200 মাইনাস করলে 150। তো কেটে কুটে তোমাদের রেশিও বেরিয়ে আসবে। দেখো 0 0 ক্যান্সেল হলো, 5 দিয়ে কাটলে 4 5 20, 3 5 15। তার মানে দুধ আছে 4 অনুপাত, আর জল হচ্ছে কত? 3 অনুপাত। তো এই 4-এর ভ্যালু দেওয়া আছে 40 লিটার। 4-এর ভ্যালু 40 হলে 3-এর ভ্যালু কত হবে? 4 10 40, 3 10 30, 30 লিটার। তাহলে কতটা জল মেশাতে হচ্ছে? 30 লিটার জল মেশালে এই 3.5 টাকা মূল্যের দুধ কত হবে? 2 টাকা প্রতি লিটার হয়ে যাবে। পরে বসে দাও কি বলছে? একটি মূলধনের 5 বছরের সরল সুদ হচ্ছে 300 টাকা। পরের 5 বছরের মূলধন 3 গুণ হলে 10 বছর পরে সুদের পরিমাণ কত হবে? তো প্রথম 5 বছরের সুদ হচ্ছে কত? 300 টাকা। তাহলে প্রত্যেক বছরে কত টাকা করে সুদ পেয়েছে? 300কে 5 দিয়ে ভাগ করো, 60 টাকা। তো প্রত্যেক বছর পাচ্ছে 60 টাকা করে সুদ। আর 5 বছরের সুদ কত? 300 টাকা। 5 বছরের সুদ হচ্ছে 300 টাকা, এটা মনে রাখো। এখন বলছে পরের 5 বছরে মূলধন কত হচ্ছে? পরের 5 বছরে মূলধন হচ্ছে 3 গুণ, অর্থাৎ প্রথম 5 বছরের মূলধন যদি 1 অনুপাত হয়ে থাকে, পরের 5 বছরের মূলধন হচ্ছে 3 অনুপাত। ঠিক আছে, তাহলে দেখো একটা জিনিস মনে রাখবে, এই যে মূলধন তার সাথে সুদ কী হয়? সরল সমানুপাতিক হয়। অর্থাৎ প্রথম 5 বছরে যদি সুদ 60 টাকা করে হয় প্রতি বছরে, যখন 1 অনুপাত কী ছিল? 1 অনুপাত মূলধন ছিল। পরের 5 বছরে মূলধন কত হচ্ছে? 3 অনুপাত। তার মানে 1 অনুপাতের ভ্যালু 60 হলে 3 অনুপাতের ভ্যালু কত হবে? 180। তো পরের 5 বছরে প্রত্যেক বছরের সুদ কত হবে? 180 টাকা করে হবে। তো প্রত্যেক বছরের সুদ 180 হলে 5 বছরের সুদ কত হবে? 5 × 180, তার মানে হচ্ছে 900 টাকা।
তো পরের 5 বছরের সুদ হচ্ছে 900 টাকা, প্রথম 5 বছরের সুদ বলা আছে 300 টাকা, তাহলে মোট সুদ কত হবে? 300 প্লাস 900 হচ্ছে 1200 টাকা। অপশান বি তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে। তো এই টাইপের অঙ্কে তোমাদের ফর্মুলা ব্যবহার করার কোনো দরকার নেই। দেখো এখানে জাস্ট বলেছে মূলধন 3 গুণ হচ্ছে, তো প্রথম বছরে 5 বছরের মূলধন যদি 1 অনুপাত হয়, পরের 5 বছরের মূলধন 3 অনুপাত হবে। তোমাদের আমি বলেছি কি মূলধনের সাথে সুদ হচ্ছে কী হয়? সরল সমানুপাতিক। অর্থাৎ প্রথমে যখন মূলধন 1 অনুপাত তখন সুদ কত? 60 টাকা হচ্ছিল। এখন মূলধন 3 অনুপাত হলে সুদ কত হবে? 180 টাকা হবে। তাহলে পরের 5 বছরের প্রত্যেক বছরের সুদ 180 টাকা হলে 5 বছরের সুদ কত হবে? 900 টাকা। তো টোটাল 10 বছরের সুদ হবে 1200 টাকা। আশা করি বুঝতে পেরেছো, কিছু নেই, একদম সহজ টাইপের অঙ্ক। পরের অঙ্ক কি বলছে দেখো, এ ও বি এর আয়ের অনুপাত দেওয়া আছে 9:4 এবং তাদের খরচের অনুপাত দেওয়া আছে, তাদের প্রত্যেকের সঞ্চয় 2000 টাকা হলে এ এর আয় কত? এখন একটা জিনিস তোমরা মনে রাখবে, আয় আর খরচ দিয়েছে, তাহলে আয় থেকে খরচ বাদ দিলে, আয় থেকে ব্যয় বাদ দিলে তোমাদের থাকবে সঞ্চয়ের অনুপাত। আয় মাইনাস ব্যয় করলে, আয় থেকে ব্যয় বাদ দিলে কী হয়? সঞ্চয় থাকে, সেভিংস। আর এখানে বলছে প্রত্যেকের সঞ্চয় 2000 টাকা, তাহলে এ এর আয় কত? তো এই অঙ্কটা তোমাদের হোমওয়ার্ক থাকবে, HW থাকবে, আমি জাস্ট একটু হিন্টস দিয়ে দেবো, তোমরা উত্তরটা কিন্তু করে অবশ্যই কমেন্টে জানাবে। দেখো এখানে বলছে এ আর বি তাদের আয়ের অনুপাত কত দেওয়া আছে? 9:4। এটা হচ্ছে ইনকাম। ব্যয় যেটাকে ইংলিশে বলে এক্সপেন্ডিচার কত? 7:3। এখন দেখো প্রত্যেকের সেভিংস ইকুয়াল, প্রত্যেকের সেভিংস হচ্ছে 2000 টাকা, তার মানে এই আয় থেকে ব্যয় মাইনাস করলে যে রেশিওটা পাবো সেটা আমাদের সেম পাওয়া উচিত, কারণ প্রত্যেকের সেভিংস সমান। তো দেখো এখানে 4 থেকে 3 মাইনাস করে কত হচ্ছে? 1 অনুপাত। তো বি এর ক্ষেত্রে দেখো সেভিংস হচ্ছে কত? 1 অনুপাত। এ এর ক্ষেত্রে সেভিংস কত হচ্ছে? 9 থেকে 7 মাইনাস করে 2 অনুপাত। এখানে দেখো অনুপাত কিন্তু ভিন্ন দেওয়া আছে, বাট সেভিংসের যে টাকাটা সেটা সেম, তাহলে এটা কিন্তু হতে পারে না। তো আমাদের এই যে সেভিংসের যে রেশিওটা, এখানে 1 অনুপাত পাচ্ছি বি এর ক্ষেত্রে, এখানে এ এর ক্ষেত্রে 2 অনুপাত পাচ্ছি, এটা আমাদের ইকুয়াল করতে হবে। তো এটা ইকুয়াল করার যে টেকনিকটা সেটা আমি তোমাদের অলরেডি অনেকবার বলে দিয়েছি ক্লাসে। কী করে সেম করবে দেখো, এখানে যে 3 আর 7 এদের ডিফারেন্স কত? 3 আর 7 এর ডিফারেন্স হচ্ছে 4। 9 আর 4 এদের ডিফারেন্স কত? 5। এখন তোমরা এই সাইডে করে নাও, দেখো এই 9 আর 4 আর 7 আর 3, 7 আর 3 এর ডিফারেন্স পেয়েছি 4। তো এই 9 আর 4 অনুপাতকে এদের যে ডিফারেন্স 7 আর 3 এর ডিফারেন্স দিয়ে গুণ করো, আর 9 আর 4 এর ডিফারেন্স কত? 5। এই 5 দিয়ে 7 আর 3 অনুপাতকে গুণ করতে হবে। করলে দেখো কত পাচ্ছ? 4 9 36। এই সাইডে করো 4 9 36, 4 4 16। এখানে কত হচ্ছে? 5 7 35, 3 5 15। এখন দেখো এখন ইনকামের রেশিওটা কত হয়েছে? 36 হয়েছে এ এর ক্ষেত্রে, বি এর ক্ষেত্রে 16 অনুপাত। খরচ এক্সপেন্ডিচার কত হয়েছে? এ এর ক্ষেত্রে 35 অনুপাত, বি এর ক্ষেত্রে 15 অনুপাত। এখন এদের ডিফারেন্স কত দেখো, 36 আর 15 মাইনাস করলে 1 পাবে, 16 আর 15 মাইনাস করলে কত পাবে? 1 পাবে। তাহলে দেখো সেভিংস সেম, সেভিংস সেম। তো 36 থেকে 35 মাইনাস করলে পাবে 1 অনুপাত, আর 16 থেকে 15 মাইনাস করলে পাবে 1 অনুপাত। তো সেভিংসের রেশিও 1 অনুপাত পাচ্ছ। তো এই 1 অনুপাতের ভ্যালু দেওয়া আছে 2000 টাকা। 1 অনুপাতের ভ্যালু 2000 হলে বলছে এ এর আয় কত? এ এর আয় হচ্ছে 36 অনুপাত। তো 1 অনুপাতের ভ্যালু 2000 হলে 36-এর ভ্যালু কত হবে? 36 দুগুণে 72,000 টাকা। তো অপশান এ তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে। তো এই টাইপের অঙ্ক কিন্তু তোমাদের পরীক্ষাতে আসে, অনেকবার করিয়েছি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা টাইপ। যখন সেভিংস সেম বলবে তখন তোমরা আয় থেকে ব্যয় বাদ দিয়ে দেখবে যে এদের সেভিংসের রেশিও সেম হচ্ছে কিনা। রেশিও সেম না হলে রেশিও সেম করার উপায় তোমাদের বলে দিলাম, যেভাবে বললাম সেইভাবে রেশিও সেম করে নেবে। রেশিও যেটা পাবে তার ভ্যালু সেটা হয়ে যাবে। এখানে আমরা পেলাম কত? সেভিংসের রেশিও পেলাম 1 অনুপাত। তো 1 অনুপাতের ভ্যালু হচ্ছে 2000 টাকা। এখানে এর ইনকাম কত? 36 অনুপাত। তো 36-এর ভ্যালু কত হবে? 72,000 টাকা। তো গাইজ এই ছিল আজকের গুরুত্বপূর্ণ কিছু অঙ্ক। আশা করি তোমরা যারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখলে তোমাদের অবশ্যই ভালো লাগবে। আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করে দিও, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন। তো গাইজ থ্যাংক ইউ, বাই বাই।